ঢাকা বিমানবন্দরে কারা আগুন দিয়েছে, কেন 7 ঘন্টা লাগলো নিভাতে, এই আগুন কারা লাগাচ্ছে, কেন লাগছে এবং সিরিজ আগুন লাগছে। তো এমনি গতকাল শনিবার যে ঢাকা বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডটি হলো, যে কার্গো ভবনে, যেখানে $1 বিলিয়ন ক্ষতি হয়েছে, মানে কমপক্ষে $100 কোটি, সেটি যদি কনভার্ট 12,500 কোটি টাকা, 12,500 কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এবং সাধারণত শুক্র শনিবার দিন কাজ হয় না এই কার্গো সেকশনে, রবিবার দিন যা কিছু আসে এটা ডিস্ট্রিবিউট হয়। তো শুক্র শনিবারে অনেক ইম্পর্টেন্ট সামগ্রী জমা ছিল, তার মধ্যে ওষুধের কাঁচামাল আমদানি করা ছিল, সেগুলো, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো সব পুড়ে গেছে। কারা আগুন দিয়েছে এবং এই আগুন লাগার সাথে সাথে কতক্ষণ সময় পরে এখানে আগুন নিভাতে যা দমকল বাহিনী বা বিমানবন্দরের নিজস্ব যে বাহিনী রয়েছে তারা কতক্ষণ পরে এসেছিল, এবং এটা কেন 7 ঘন্টা লাগলো নিভাতে, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং যার সিকিউরিটি মেজার্স বিশ্বমানের, সেই স্বীকৃতি পেয়েছে 2 মাস আগে যে এটা খুব ভালো মানের ওয়েল প্রোটেক্টেড এরিয়া, সেখানে এই ঘটনা। তার মানে একটা বিমানবন্দরে আগুন লাগলে সেটাকে ইমিডিয়েটলি থামানোর জন্য যে ব্যবস্থা, সেই ফায়ার কন্ট্রোল মেজার, সেটা অবশ্যই এই এয়ারপোর্টে ছিল, কিন্তু সেই মেজার্স থাকার পরেও কেন এখানে আগুন লাগলো, এবং সেটা বলা হচ্ছে যে বাতাসের কারণে, কিন্তু বাতাসের আগেই তো এই আগুনটা নিভে যাওয়ার কথা যখন একদম শুরু হয়েছে। তো এই যে শুধু এয়ারপোর্ট না, তো গাজীপুরে আগুন লেগেছে, মিরপুরে আগুন লেগেছে, কক্সবাজারের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন লেগেছে, আজকে দেখলাম যে ইসলামপুরের এই চকবাজারের ইসলামী ব্যাংকে আগুন লেগেছে, এরকম আগুন নোয়াখালীর সোনাইমুড়িতে আগুন লেগেছে, আগুন লেগেই যাচ্ছে, আগুন লেগেই যাচ্ছে এবং আগুন লেগেই যাচ্ছে। এত আগুন লাগছে যে আমার জয় গোস্বামীর মালতী বালিকা বিদ্যালয় কবিতাটা মনে পড়ে, যেখানে বলছে তবুও আগুন বেণীমাধব আগুন জ্বলে কই। এবং যখন আগুন জ্বলছিল তখন আমাদের চিফ অ্যাডভাইজারের প্রেস টিম, তারা ফেসবুকে এই জুলাই সনদ ঘোষণা নিয়ে ব্যস্ত। আমাদের ডাস্টবিন শফিক, প্রেস সচিব, তিনি কোথায় ফুসকা খাচ্ছিলেন, সেই ফুসকার গুণগান নিয়ে ব্যস্ত। মানে যখন রোম আগুনে পড়ছে তখন আমাদের এই এই ডাস্টবিন শফিক, এই ডক্টর ইউনূস, এরা তখন পরিত্যক্ত জুলাই সনদ নিয়ে, কিংবা কোথায় ফুসকা খেলো, এসব নিয়ে আছে। তাহলে বোঝা যায় কিন্তু কারা আগুন লাগিয়েছে। এখানে তদন্ত চলছে, এই তদন্তের রিপোর্ট কোনোদিন পাবো কিনা, কিন্তু সম্ভাব্য যাদের দায়ী করা যেতে পারে, যে 1 নম্বর হলো যে যারা বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়, এই যে চট্টগ্রাম ইপিজেডে একটা গার্মেন্টস পুড়ে ছাই। তো এভাবে যদি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা যায়, এয়ারপোর্টের কার্গো সেকশনটাকে পুড়িয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের অগ্রযাত্রা ডেফিনেটলি, মানে 7 ঘন্টার মধ্যে আপনার 12,500 কোটি টাকা ডাস্টবিন শপি অগ্রযাত্রা রুখে দেওয়া যায়। বাংলাদেশের ধ্বংসটা চায় কারা? ডক্টর ইউনূসদের গত 14 মাসের পারফরমেন্স, জামাত, এনসিপি, তাদের মুরব্বী পাকিস্তানের আইএসআই, এদের পারফরমেন্স দেখলে কি মনে হয়? এরা কি দেশ গড়ার জন্য এসেছে না দেশ ধ্বংসের জন্য এসেছে? সুতরাং প্রথম সন্দেহের তীর আমি কিন্তু এই ইউনূস, জামাত, এনসিপি এই গংকে রাখবো। অনেকেই বলার চেষ্টা করছেন যে এখানে কোনো এজেন্সি বা গোয়েন্দা সংস্থার হাত আছে কিনা, এখানে সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে মানে আরো অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে কিনা, এবং পরিস্থিতির অবনতি ঘটলে যেটা হবে যে ঘোলা জলে মাছ শিকার করবার জন্য অনেকে তৎপর হয়ে যেতে পারে। আবার কেউ কেউ বলছে যে এই অগ্নিকাণ্ডের পেছনে ফ্যাসিস্টের দোসররা জড়িত। আপনারা জানেন ফ্যাসিস্ট কাকে বলা হয়। মানে বিগত সরকার ফ্যাসিস্ট, এবং বর্তমানে গত 14 মাসে যা কিছু ঘটছে এবং আগামীতে ঘটবে সবই এই ফ্যাসিস্টরা করছে। এমনকি গত 17 তারিখে, পরশুদিন, এই যে জুলাই সনদে স্বাক্ষর হবে, সেখানে আপনারা জানেন যে সংসদ ভবনে
কি তুলকালাম কাণ্ড করলো এনসিপি তাদের প্যাট্রোনাইজেশনে, তাদের ব্যাকআপে। জুলাই যোদ্ধা, সেই কোথাকার কোন জুলাই যোদ্ধা, এদের দেখলেই বোঝা যায় যে এরা কোন লেভেলের যোদ্ধা। তো তারা এখানে ভাঙচুর করছে। এদিকে আবার বিএনপির নেতা সালাউদ্দিন বলছে ওরা ফ্যাসিস্টের দোষর। যাবেন কই? এনসিপি যাদের ব্যাগ দিয়ে মাঠে নামায় তারাও নাকি ফ্যাসিস্টের দোষর। যারা নিজেদের ব্যর্থতা ঢাকতে সবকিছু ফ্যাসিস্টের গায়ে ঘাড়ে চাপাতে চায় তাদের নিয়ে আসলে কিছু বলার নেই। যে ফ্যাসিস্টের দোষররা নিজেদের বাড়িতে থাকতে পারে না, 14 মাস তারা কোথায় পালায়, কোন শহরে অন্য শহরে, পেশা পরিবর্তন করেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে, তারা এরকম মানে একের পর এক সারা দেশে আগুন দিতে পারবে এই সক্ষমতা তাদের আছে। এইটা যদি বলেন আমার কিন্তু বিশ্বাস করতে কষ্ট হবে। বরং ইস মোর অ্যাকসেপ্টেবল যে যারা নির্বাচন চায় না, যারা দেশটাকে অস্থির করতে চায়, যারা দেশটাকে ধ্বংস করতে চায়, তারা এই অগ্নিকাণ্ডে সাথে জড়িত। কারণ এতগুলো ঘটনা দুর্ঘটনা হতে পারে না, একটা দুটা দুর্ঘটনা হয়, কিন্তু সিরিজ অফ ইভেন্টস যখন ঘটে তখন এটা পরিকল্পিত, সুপরিকল্পিত হবার সম্ভাবনাই বেশি। এটা দুর্ঘটনা হতে পারে মানে এটাও খুবই মানে আশ্চর্যের ব্যাপার হবে যদি এই সব ঘটনা দুর্ঘটনা হয়। কিন্তু আমার মনে হয় না যে, এবং এখানে মানে বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, এইসব মিলিয়ে। কিন্তু আমি এত কিছুর পরেও আমি বলবো, আমাকে যদি জিজ্ঞেস করেন এই সমস্ত অগ্নিকাণ্ডের জন্য দায়ীকে, অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট, ইন্টারিম গভর্নমেন্টের হেড যিনি, অবৈধ হোক আর বৈধ হোক সেটা অন্য বিষয়, অবশ্যই তাকে এই দায় নিতেই হবে। এই যে হেড অফ দ্য স্টেট হিসেবে দায় নেওয়ার এই সংস্কৃতি ডক্টর ইউনূস গংই চালু করেছে। আজকে যখন সারা দেশে এই অরাজকতা চলছে, সারা দেশ যখন আগুনে জ্বলছে, তখন সেই দায় ডক্টর ইউনূস এড়াতে পারে না। এই ক্ষতিপূরণ, এই অনেক জায়গায় মানুষ মারা যাচ্ছে আগুনে পুড়ে, এই সব কিছুর দায় ডক্টর ইউনূসের। প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ডক্টর ইউনূসকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। তবে যারা সবকিছুতে ফ্যাসিস্ট খুঁজে পাচ্ছেন, তাদের মাথার মধ্যে ফ্যাসিস্টের ভয় ঢুকেছে, তাদের ভয় অন্যখানে। হ্যাঁ, এবং তারা এইরকমই ফ্যাসিস্টের মধ্যে ভয়ে আছে যে তারা এনসিপি কেও ফ্যাসিস্টের দোষর মনে করেন, জুলাইয়ের লোকগুলোকে মানে যোদ্ধা যাদের। এবং একটা ছবি দেখলাম ভাইরাল হয়েছে যে একটা কৃত্রিম হাত পড়ে আছে রাস্তায়, হ্যাঁ, পুলিশ সেটাও পিটিয়ে ভেঙে দিয়েছে। এবং পুলিশের সাথে যে এনসিপির মানে আচরণ বা জুলাই যোদ্ধাদের আচরণ, এবং আজকে দেখলাম যে নাহিদ ইসলাম জামাতকে ব্লেম করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। এখন আপনারা ভবিষ্যতে দেখবেন যে জামাত এনসিপি, হ্যাঁ, একে অপরের বিরুদ্ধে নানা রকম স্টেটমেন্ট করছে। এগুলো মনে রাখবেন সবই নাটক। মুদ্রার এক পিঠ যদি জামাত হয় আর এক পিঠ এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এরা হলো সব জামাতের এ টিম, বি টিম, সি টিম। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করে নির্বাচন ঠেকানোর জন্য জামাতও কিন্তু কম সক্রিয় নয়। এবং এ কারণে এই পিআর পদ্ধতি তুলে নানা রকমের কেওয়াস তুলে তাদের একটাই লক্ষ্য, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ জামাত এই মুহূর্তে ক্ষমতায় না থেকেও ক্ষমতার সব রকমের স্বাদ ভোগ করছে, এবং তারাও মূলত ইউনূসের পেছনে থেকে সরকার চালাচ্ছে। তো এই জায়গা থেকে কেন জামাত যাইতে চাবে? জামাত যতই লাফালাফি করুক, জামাতের ভোট কিন্তু 7 to 8%-এর বাইরে এক ফোটাও বাড়েনি। এত কিছুর পরেও তারা যতই লাফালাফি করুক, হ্যাঁ, ফাঁকা কলসি বাজে বেশি না, সেই রকম আর কি। জামাত ক্ষমতা বৈধ কোনো ভোটে বা সুষ্ঠু কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং ক্ষমতার স্বাদ ভোগ করতে, দেশ চালাইতে হলে কি করতে হবে? নির্বাচন ঠেকাইতে হবে। নির্বাচন ঠেকাইতে কি হলে কি হবে? আসো আমরা এনসিপি কে মাঠে নামাই এবং এনসিপির সাথে আমরা একটা কৃত্রিম বিরোধ তৈরি করি। সুতরাং এনসিপি এবং জামাতের ভবিষ্যতের সম্পর্কে যে ডেভেলপমেন্ট আপনারা দেখবেন, আমি অনুরোধ করব সেইটা বিশ্বাস করার আগে একটু নিজেরা দেখবেন, একটু অ্যাসেস করে দেখবেন। কারণ জামাত এনসিপি এরা মানে একই মায়ের পেটের দুই ভাইয়ের মতো অবস্থা। প্রিয় বন্ধুরা,
আসলে ভালো নেই, দেশটাও ভালো নেই। আর দেশ ভালো না থাকলে আমরা দেশে থাকি বিদেশে থাকি আমরাও ভালো থাকি না। এই অগ্নিকাণ্ড, এইভাবে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে যাওয়া, এইভাবে জুলাই আগস্টের জঙ্গিদের কাছে এইভাবে একটা দেশ ক্রমশ অবনতির পথে যাত্রা করা, এবং এই সময় আমাদের জেনারেল ওয়াকার খান, যিনি কথা দিয়েছিলেন দেশ জাতির আহ, জানমাল দেখে রাখবেন, তিনি ক্যান্টনমেন্টে বসে নিজের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য অসংখ্য প্যারাট্রুপার কমান্ডো কি সব বাহিনী দিয়ে নিজেকে ঘিরে রেখেছে। সারা দেশ ধ্বংস হয় হোক, ক্যান্টনমেন্টে আমি যেন ভালো থাকি। কেউ বলতো অনেকেই চিন্তা করেনি হয়তো। আজকে আপনারা আমার হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন আমি আবার এটা কি বলছি, যে রেল, খাদ্য গুদাম, বাস ডিপো তে আগুন, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে কিন্তু কি গতকাল গতকাল সকালবেলা গতকাল সকালবেলা প্রথমে আমি যখন একটা ভিডিও দিয়েছিলাম যে আগামী 15 দিনের ভিতরে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই দেখবেন। সে ভিডিও পর অনেকে আমরা বলছে, আরে ভাই কি ঘটবে, আপনি তো বলেন ভাই, আপনার কথার মিল নাই, এই নাই সে নেই। ভাই আমি তো আর আল্লাহ না, বলে আমার কথার মিল থাকবে? তো 70-80%, 90% মিলে যায়। আজকে আবার সকাল থেকে অনেকে মেসেজ, আরে ভাই আপনি এটা কিভাবে বললেন, যে আপনি বললেন যে 15 দিনের ভিতরে অনেক কিছুই ঘটবে, এরপরেই দেখলাম যে দিনের 2টার পর থেকে শুরু হইলো একের পর এক ঘটনা, এটার কাহিনী কি? এটা বলছেন অনেকে। তাই বললাম যে ভাই আপনাদের তো আগেই আমি ইশারা দিয়েছি অনেক কিছুই ঘটবে, দেখতে থাকেন। তাজুল ইসলাম তো নিজেই বলেছেন 6 তারিখে যে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই ঘটছে। এটা তাজুল ইসলাম বলেছে না? তো তাজুল ইসলাম বলেছে, এরপর আমি আপনাদেরকে একটা ইশারা দিলাম যে কি ঘটতে যাবে বা কি ঘটবে একটু দেখুন। তো সেম ওই ঘটনার পর আজকে সকাল থেকে যা ঘটছে তার মধ্যে আমি আপনাকে একটু বলি, গতকালকের এই ঘটনায় পুড়ে ছাই রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 18 টন সরঞ্জাম। 18 টন সরঞ্জাম রূপপুর পারমাণবিক কেন্দ্র, যেটা বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে? আজকে সকালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর আগুন, এটা কালবেলার নিউজ, আমার নিউজ না। এরপরে আপনার সাগরে একটি জাহাজ, এই যাত্রীবাহী একটা জাহাজে, তাতেও আগুন, ধ্বংস। এরপরে আছে আপনার আমাদের এনসিপি বলেছে দেশে নিরাপত্তা নাই, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নাসিরুদ্দিন পাটোয়ারি। বুঝেন? একটু বুঝেন, হ্যাঁ? এরপরে আছে আপনার, এরপরের যেগুলো আছে সেগুলো আমি একটু বলছি আপনাদেরকে, হ্যাঁ? মাঝ সমুদ্রে বিস্ফোরণের পর এলএনজি ট্যাঙ্কারে আগুন। ঠিক আছে? পাবনা টেকনোলজি স্কুল অ্যান্ড কলেজ মহাজনের আগুন। ঠিক আছে? এরপরে আর কি? এরপরে এখনো টাইম আছে আরো। আরো ৮-১০ ঘন্টা টাইম আছে। সুতরাং এর ভিতরে আরো কি ঘটে রাতের 12টার আগে দেখেন, তাইলে আজকে দিনের ফুল ক্যামেরা ফিল আপ হবে। তো এত কিছু দেখার পরে আসলে আমার একটা গান মনে পড়ে গেল ভাইয়া। একটু গানটা গাই আপনাদেরকে, মনে কিছু নিয়েন না। আর গানটা হচ্ছে সেইটা, লাগাইলে তো লাগে আগুন নিভাইব তোর কোন বাবাই, আগুন লাগাইস না আমার গায়, গায় রে আগুন লাগাইস না আমার গায়। আপনাদের নিশ্চয় মনে আছে আফগানিস্তান থেকে যখন আমেরিকান সেনাবাহিনী চলে যায় তখন আফগানিস্তানের সবকিছু ধ্বংস করে দিয়ে গিয়েছিল। সিরিয়াতেও সেম, ইরাকেও সেম, লিবিয়াতেও সেম, কিছুই রাখেনি। সুতরাং সেইটারই কি পরিকল্পনা হচ্ছে না? আপনারা সবাই জানেন, আমরা সবাই বলি যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর প্রয়োজন নেই। সুতরাং আমেরিকাই কি শত্রুতামি করাচ্ছে না এই ডাক্তার মহাজন ইউনুসকে দিয়ে? তা না হলে আপনি দেখেন যে এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্টের আমাদের যে কার্গো সার্ভিস, সেটা গত অক্টোবরের 6 তারিখে ইন্টারন্যাশনালি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যে 10 বছর তদন্তের পরে, 10 বছর চোখ রাখার পরে বলেছিলেন যে ঢাকা এয়ারপোর্টের, আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্টের এই কার্গো হ্যান্ডেলিং 100 এ 100, এটা একটা সার্টিফিকেটও দিয়েছিলেন। এইটা আবার বিমান মন্ত্রণালয় কিন্তু ভালোভাবে প্রচার করেছিলেন। সেদিনই আবার তাজুল ইসলাম বলেছিলেন অনেক কিছুই ঘটবে। হঠাৎ করে এটা কেন হলো? যেন 100 এ 100 পায়, সেটা আবার কেন হলো? অনেকেরই বক্তব্য শুনছেন যে কিভাবে এই আগুনটাকে বাড়তে দেওয়া হচ্ছে, কি হয়েছে। আমার যা মনে হচ্ছে আপনার 30 তারিখের ভিতরে হয়তো দেখবেন যে কোনদিন একটা চলতি ট্রেনে আগুন ধরে গেছে, 2-4-6টা বগি মারা গেছে। মারা গেছে মানে ভাই জ্বলে গেছে। এটা আহত হইতে পারেন কেউ, আবার নাও হইতে পারেন। সব উপরওয়ালা মালিক। হয়তো দেখবেন যে কোন একটা খাদ্য গুদামে আগুন লেগে গেছে। অথবা দেখবেন যে আপনার বাস ডিপোতে আগুন লেগে বেশ কিছু বাস জ্বলে পুড়ে ছারখার। বাংলাদেশ ব্যাংকেও আগুন লাগতে পারে, এটার কোনো বিকল্প নেই। বিকল্প নেই বলতে আসলে আমি হচ্ছে যে এটার কোনো হাত পা নেই। লাগতে পারে। লাগবে না কেন? কারণ আগুন তো লাগতে পারে না। এটা তো আগুন তো দৈবিকভাবে লাগছে না। এটা ইচ্ছাকৃত লাগানো হচ্ছে। যেমন আপনার ওই যে সচিবালয়ে লাগানো হয়েছিল, মনে আছে? ৬ টি মন্ত্রণালয়ের সমস্ত কাগজপত্র পুড়ে গিয়েছিল। যেগুলাতে উনারা কোটি টাকার দুর্নীতি করেছিল। সেটার কোনো রিপোর্ট বেরিয়েছে? বা এই যে ঢাকা এয়ারপোর্টে আগুন লাগলো, এই যে জাহাজ ডুবি হলো, অমুক তমুক, এগুলোর কোনো রিপোর্ট কিছুই পাবেন না। তো সেটা সমস্যা নেই। কারণ ঢাকা এয়ারপোর্টে যাদের মাল পুড়েছে, ইন্সুরেন্স করা আছে, সবার ইন্সুরেন্স থেকে টাকা পাওয়া যাবে না, তো ৬ মাস দেরি হবে। নদীতে জাহাজ আগুন লাগছে, সেটারও ইন্সুরেন্স করা আছে।
পেয়ে যাইতে পারেন টাকা। ইনসেপ্টার কারখানাতে আগুন, সেটারও টাকা পেয়ে যাবেন। এছাড়া আরো যা, যা আগুন লাগবে সব টাকা পেয়ে যাবেন। কারণ সাধারণ বীমা কর্পোরেশন আছে না ভাই, ইন্সুরেন্স কোম্পানি। মানে বাংলাদেশের যত বেসরকারি কোম্পানি সবার বাবা তো হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন। সেখান থেকে টাকা পেয়ে যাবেন। সুতরাং এই টাকা তো এসেই যাবে আপনাদের কাছে। এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তারও দরকার নাই। তবে কথা হচ্ছে যে ওই যে ডট মারাটা কিন্তু পাবলিকই খাবে, হ্যাঁ?